নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের ভালো করার প্রচেষ্টা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ তরফে, এবং অবশ্যই আরো একবার আপনাদের জন্য কিছু পরিকল্পনা, নতুন নতুন কিছু চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনার মধ্যে থেকে অবশ্যই চটজলদি আপনারা ভালো হয়ে উঠতে পারবেন। এবং ভালো থাকার জন্য, ভালো হওয়ার জন্য দুটো পদ্ধতি প্রয়োজন। এক তো খুব ভালো একটা সেন্টার অবশ্যই, যেটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, কিন্তু সেই সেন্টারটা একমাত্র ধরুন কলকাতায় এবং আপনি থাকেন সুদূর কোনো জেলায়, তাহলে কি আপনি পাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্ট? এবং তার জন্য আরো একটা পদক্ষেপ, সেটা হচ্ছে কলকাতা বা হাওড়া থেকে বেরিয়ে গিয়ে একেবারে আপনার শহরে, আপনার এলাকায়, আপনার বাড়ির পাশে এনবিপির আরেকটি চেম্বার তৈরি করা। এই দুটো দিকেই কিন্তু অবশ্যই এনবিপি ভীষণ রকম ভাবে পারদর্শী। বর্তমান পরিস্থিতিতে যেরকম খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে আপনাদের জন্য, 1 বছর অভিজ্ঞ চিকিৎসক রয়েছে, অত্যাধুনিক মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, তার পাশাপাশি রয়েছে বিভিন্ন জায়গায় দৌড়ে যাওয়ার বা ছুটে যাওয়ার বা আপনাদের কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা সদিচ্ছা, যেটা অনেক সংস্থার মধ্যে পাওয়া যায় না, অনেকে করে উঠতে পারে না। ইচ্ছা থাকলেও হয়তো তাদের কাছে উপায় থাকে না, কিন্তু সেই উপায় কিন্তু রয়েছে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাতে। আর সে কারণে কিন্তু আপনি আপনার বাড়ির কাছেই পেয়ে যাচ্ছেন এনবিপি কে, অর্থাৎ শুরু করতে পারছেন আপনার ট্রিটমেন্ট। তাই যখন এনবিপি আপনার পাশে রয়েছে, যখন এতজন অভিজ্ঞ চিকিৎসক আপনার সাথে রয়েছে, তখন কেন নিজের প্রতি অবহেলা করবেন? কেন নিজেকে সমস্যাগ্রস্ত করে রাখবেন? আপনি বা আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই নিজেকে ভালোবাসুন, নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আনন্দে গা ভাসাবো আমরা, সেখানে আমরা আনন্দ করব, কিন্তু আপনি আপনার পরিবারের মানুষের সঙ্গে সেই অন্ধকারচ্ছন্ন একটা জীবনযাপন করবেন, এটা তো এনবিপির ভালো লাগবে না। তাই চলুন না একটু চেষ্টা করি, পুজোর আগেও হয়তো আপনাদের কিছুটা ভালো করতে পারবো। হয়তো কথাটা এই কারণে বললাম, পুজোর বেশি দিন কিন্তু বাকি নেই, চেষ্টাটা তো শুরু করতে পারি, হয়তো এক ধাপও আমরা এগোতে পারবো, হয়তো আপনার মনের কনফিডেন্সটা আমরা তৈরি করতে পারবো। জটিল কঠিন সমস্যা থেকে ভালো হব আমি, এই আত্মবিশ্বাসটা তৈরি হবে আপনার মনে। আজকেও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার জন্য সেই বার্তাই দেবে। এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, আমার খুব পছন্দের চিকিৎসক এবং সংস্থা সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা, তার মধ্যে রয়েছে বেশ কিছু জটিল কঠিন সমস্যা, যেগুলো শুনলেই আতঙ্ক লাগে, যেগুলো শুনলেই ভয় হয়, যেগুলো শুনলে মনে হয় না আর তো ভালো হবো না। তার মধ্যে অন্যতম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। আপনার পরিবার বা আপনার আশেপাশে যদি কারোর হয়ে থাকে, ভগবান না করুক, আমার শত্রুরও যেন না হয়, কিন্তু যদি এই সমস্যা কারোর আসে, তাহলে সে কি করবে? কান্নাকাটি করবে, দুঃখ করবে, আর কিছু হবে না এই ভাবনা চিন্তা করবে না। এনবিপি তো একদমই সেটা পছন্দ করে না। এনবিপি চায় যখন অন্ধকার খুব জটিল, অন্ধকার অনেক বেশি গাঢ়, তখন মনকে শক্ত করুন। এনবিপি চিকিৎসকরা আপনার পাশে রয়েছে, একবার পৌঁছে গেলে যে কোনো জটিল কঠিন সমস্যা থেকে আপনি রেহাই পাবেন। সব বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু প্রথম বন্ধু হাজির, তার সঙ্গে একটু কথা বলে নি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তার বাবু। কোথা থেকে বলছেন? আমি হুগলি চন্দ্রিতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেমের জন্য ফোন করলেন? সমস্যা বলতে আমার পেটে মাঝে মাঝে যন্ত্রণাটা হচ্ছে, মানে সেটা বেশিরভাগ সকালের দিকে যন্ত্রণা, ঘুম থেকে উঠি। আচ্ছা, পেটে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, পেটের আপনার কোন জায়গায় ব্যথা হয়? পেটের মাঝখানে, ডান দিকে, বাদিকে বা বুকের কাছে, কোন জায়গাটায়? কোন দিকে? লোয়ার পেটে। আচ্ছা, আপনার তলপেটে ব্যথা হয়, শুধু সকালবেলাই হয় সেটা? হ্যাঁ, যখন ঘুম থেকে উঠি আচ্ছা তখন বেশিরভাগ যন্ত্রণাটা হয়। আচ্ছা, তো তার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আপনি, যে কেন আপনার পেট ব্যথা হচ্ছে, বা কোনো ডাক্তার দেখিয়েছেন? না, কোনো কিছু টেস্ট করিনি। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? আচ্ছা, মোটামুটি 3 থেকে 4 মাস হলো। বেশ, আপনার পেট পরিষ্কার হয় প্রত্যেক দিন? পেটের সমস্যা, পরিষ্কার হয় না ঠিক মতো। বেশ, দেখুন, আপনার যেটা আপনি সমস্যা বললেন যে আপনার তলপেটে ব্যথা হচ্ছে, তো তলপেটে কিন্তু ব্যথা হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে যদি আপনার ইউরিনারি ব্লাডারের যদি আপনার কোনো সমস্যা হয়, বা আপনার যদি প্রোস্টেট অর্গানের কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু আপনার পেট ব্যথা হতে পারে। ইন জেনারেল আমরা প্রথমত যেটা আমরা সবসময় আমরা যেটা ভাবি যে হ্যাঁ, হয়তো আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না বা অ্যাকুয়েট গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে, এর জন্য আপনার পেট ব্যথা হচ্ছে।
প্রথমত আপনি যেটা করতে পারেন, এখন থেকেই শুরু করুন একটু হালকা গরম জল খাওয়া। ঈষদুষ্ণ গরম জল, আপনি সারাদিন যে জল খাচ্ছেন হালকা হালকা গরম জল আপনি খান। প্রত্যেক দিন আপনি একটু 3 লিটার থেকে 3.5 লিটার মতো জল আপনি খাবেন। আর তারপর আপনাকে বলবো, যেহেতু আপনার তলপেটে ব্যথা হচ্ছে, জিনিসটাকে নিয়ে অবহেলা করবেন না। একটু আপনার একটা পেটের ছবি করান, যেটাকে আমরা আল্ট্রাসাউন্ড বলে থাকি, ইউএসজি। হোল অ্যাবডোমেনের করলেই ভালো হবে। একটা পেটের ছবি করে নিন, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো যে কোনো সমস্যা, আপনার অর্গান সংক্রান্ত কোনো সমস্যা আপনার কিছু রয়েছে কিনা। যদি না থাকে টু গুড, সেটা আপনার স্টুল ক্লিয়ার না হওয়ার জন্য পেটে ব্যথা হতে পারে। আরেকটা বলবো আপনাকে, যে খালি পেটে আপনার থাকা একদমই চলবে না। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। আমরা যে 4 বার খাবার খাই, সেই 4 বারের খাবারটাকে আপনি 6 বারে খান, কিন্তু খালি পেট থাকা কিন্তু আপনার একদমই চলবে না। কারণ আপনার যদি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির সমস্যা হয়, সেখান থেকেও আপনার পেট ব্যথা হতে পারে। যদি খালি পেটে থাকেন, তাহলে সেই সমস্যা কিন্তু আরো আপনার বাড়তে পারে। একটু নিজের খেয়াল রাখুন, আর একটু যদি আপনি টেস্টগুলো করতে পারেন, তাহলে খুব ভালো হবে। একদম। তবে যে হারে আপনাদের পেটের সমস্যা নিয়ে আমরা ফোন পাই না, আমার তো খুব চিন্তা হয়, এই যে পুজোর সময় স্টল গুলো বসবে চারিদিকে, সেই স্টল গুলোতে লোকজন হবে তো? নিশ্চয়ই হবে, হতে হবে। তার জন্য পেটকে ঠিক রাখতে হবে। এবং ম্যাডাম সবসময় একটা কথা বলে, এনবিপি তে সব রোগের ট্রিটমেন্ট হয়, এবং পেটের সমস্যায় যারা জর্জরিত বিভিন্ন সমস্যায়, যেহেতু সামনে পুজো আসছে, এই প্রশ্নটা ভীষণ করতে ইচ্ছা করছে। এখন থেকে পেটকে ঠিক করতেই হবে, নাহলে পুজোর ওই কটা দিন কিন্তু মন ভরে খেতে পারবো না। তো এনবিপি তে তার নিশ্চয়ই উপায় রয়েছে। উপায় তো অবশ্যই রয়েছে, কিন্তু এটা আপনি মাইলেজ করবেন না যে দুর্গাপূজা রয়েছে তাই বলে আমরা ভালো মন্দ খাবো বলে আমাকে সুস্থ থাকতে হবে বা স্কিন ভালো রাখতে হবে, এরকম মাইলেজ ক্রিয়েট করবেন না। এরকম করুন যাতে 12 মাসে আপনি ভালো মন্দ সবই খেতে পারেন, কিন্তু তারও একটা কোয়ান্টিটি রয়েছে, কোয়ালিটি রয়েছে, দুটোকে মেজারমেন্ট করে যাতে আপনি চলতে পারেন। কারণ আপনার শুধুমাত্র যে আপনার খাওয়া দাওয়াতে প্রবলেম সেটা নয়, আপনার একটা পেটের সমস্যা থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা আপনার শরীরের মধ্যে আসতে পারে। আপনার গা হাত পা ব্যথার সমস্যা হতে পারে, চুলের সমস্যা, স্কিনের সমস্যা, এগুলোও কিন্তু আপনার আসতে পারে। বাইরের খাওয়া দাওয়া বেশি খেলে আপনার দেখবেন মাঝে মাঝে আপনার পিম্পলস, অ্যাকনে, এগুলো হচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে আপনার স্কিনের মধ্যে। তো সেখান থেকেও একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তো 12 মাস যাতে আপনি ভালো থাকতে পারেন, তার জন্য একটু সবসময় আমরা প্রোগ্রামে বলি যে একটু গরম জল খান, সারাদিনই যে জলটা খাচ্ছেন একটু হালকা গরম জল খান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখুন, এক্সারসাইজ করুন, আর প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে ফ্রুটস অবশ্যই রাখবেন। সিজনাল যদি ফ্রুটস হয় খুব ভালো, নয়তো যে কোনো ফল আপনি আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। একদম খাঁটি কথা কিন্তু ম্যাডাম বলেছেন, যে শুধুমাত্র পুজোকে কেন্দ্র করে না, সারাটা বছর নিজেকে ভালো রাখতে হবে। তবে উদ্দেশ্য একটা দিয়ে তো শুরু করা যেতে পারে। চলুন না পুজোকে দিয়ে নয় শুরু করি, পুজোর জন্য নিজেকে সুন্দর করব, পুজোর জন্য নিজেকে সুস্থ করব, আর তারপর আর ছাড়বো না। সেই যে ভালো একটা অভ্যাস তৈরি করব, সেই অভ্যাসটা সারাটা বছর টেনে নিয়ে যাব। আজকে আলোচনা করব অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস নিয়ে। অনেক ক্ষেত্রে আমাদের হাঁটুতে ব্যথা হয়, মাঝে মাঝে কোমরে ব্যথা হয়, মাঝে মাঝে ঘাড়ে ব্যথা হয়, এগুলো অস্থির সমস্যা। আবার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস এটাও একটা অস্থির সমস্যা। এই দু ধরনের সমস্যার মধ্যে তফাৎটা কোথায়? কেন অ্যাঙ্কোলাইজিং এতটা বেশি ভয়? অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এটাও কিন্তু শুরু কিন্তু এর কোমরে ব্যথা থেকেই। বেসিক্যালি কোমরে ব্যথা হলে আমরা একটাই ডায়াগনোসিসে চলে আসি যে লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যা, কিন্তু শুধুমাত্র লাম্বার স্পন্ডিলাইটিস নয়, আপনার লাম্বার লর্ডোসিস হতে পারে, অস্টিওফাইটস, অস্টিওপেনিয়া, অ্যাঙ্কাইলোজিং, যে কোনো সমস্যাই আপনার হতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আপনার কোমর থেকে ব্যথা শুরু হবে ঠিকই, কিন্তু সেটা আপনার আস্তে আস্তে কিন্তু পিঠের দিকে ছড়াবে, আপনার ঘাড়ে পর্যন্ত আপনার ব্যথা হবে। শুধুমাত্র ব্যথা নয়, ব্যথার পাশাপাশি আপনার সেই জায়গাটা স্টিফ বা শক্ত হয়ে যাওয়া, সেরকমও কিন্তু আপনার হয়ে যাবে। আস্তে আস্তে আপনার কোমর থেকে ওপরের অংশ আপনি হয়তো মানে মুভমেন্ট ঠিক করে আপনি করতে পারছেন না। আপনাকে যদি কেউ পেছন থেকে ডাকে, আপনি হয়তো ঘাড় ঘুরিয়ে দেখতে পাচ্ছেন না, সম্পূর্ণ শরীর ঘুরিয়ে আপনাকে দেখতে হচ্ছে, এরকম সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, যেটা আমরা স্পন্ডিলাইটিস মানে আপনার হাড়ের কোনো সমস্যা, সেটা তো আমরা সকলেই বুঝতে পারি। অ্যাঙ্কাইলোজিং এখন প্রচুর পরিমাণে দেখা যায়, আগে খুব রেয়ার কেসের মধ্যে সেটা ছিল, কিন্তু এখন অনেক পেশেন্ট আমরা দেখছি অ্যাঙ্কাইলোজিং এর। আর ওই যেটা বললাম যে কোমরে ব্যথা মানে আমরা লাম্বার স্পন্ডিলাইটিস বলে আমরা কনসিডার করছি, বেল্ট পরলাম, কোনো একটা স্প্রে দিলাম, মলম দিলাম, সাময়িক আরাম পেলাম বা কোনো পেন কিলার থেকে আরাম পেলাম, আমরা ভাবছি যে হ্যাঁ ব্যথা হয়তো কমে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার সম্পূর্ণ যে শিরদাঁড়া যেটা রয়েছে সেটাকে কিন্তু একদম শক্ত করে দিতে পারে, যেখানে আপনার মুভমেন্টটুকু হবে না শিরদাঁড়ার মধ্যে।
আর ওই যে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে তো একদমই লাভ নেই, কারণ আপনার তো ভেতরে ভেতরে অলরেডি ক্ষয় হচ্ছে, আপনার হাড় ক্ষয় পাচ্ছে, আপনার যে সিএসএফ ফ্লুইড যেটা রয়েছে সেটা কিন্তু আপনার ড্রাই হয়ে যাচ্ছে, যার জন্য আপনার শিরদাঁড়া একসাথে এসে জুড়ে যাচ্ছে। আমাদের শিরদাঁড়ার মধ্যে ছোট ছোট অনেকগুলো হাড় রয়েছে, 22 জোড়া ভার্টিব্রা দিয়ে আমাদের শিরদাঁড়া তৈরি হয়। এমন নয় যে একটা সোজা লম্বা হাড় দিয়ে আমাদের শিরদাঁড়া, একদমই নয়। এই যে 22 জোড়া হাড় রয়েছে, প্রত্যেকটার মাঝখানে গ্যাপিং আছে, প্রত্যেকটার মাঝখানে ফ্লুইড রয়েছে যেটাকে সিএসএফ বলা হয়। সেই ফ্লুইডটা যদি আস্তে আস্তে ড্রাই হয়ে যায় তাহলেই কিন্তু আপনার হাড় একটা একটার সাথে জুড়ে যাবে, আর জুড়ে গেলেই কিন্তু তখন আপনার মুভমেন্ট করতে আপনার প্রবলেম হবে। তো যদি আপনার এরকম কোমরে ব্যথা স্টার্টিং হচ্ছে, প্রথমেই যেটা আপনার করার সেটা হচ্ছে যে একটু প্রিকশন আপনাকে নিতে হবে। কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। কোমরের অবশ্যই একটা এক্সরে করান, আর ওই নিজে থেকে কোনো মেডিসিন খেয়ে বা কোনো মেডিসিন ইউজ করে একদমই সেটাকে চেপে রেখে দেবেন না। ডক্টরের সাথে কনসাল্ট করুন, কারণ প্রপার আপনার ডায়াগনোসিস না হলে কিন্তু আপনার সম্পূর্ণ ট্রিটমেন্টটাই ভুল হতে পারে। তো ডায়াগনোসিসের প্রয়োজন রয়েছে, কারণ অ্যাঙ্কাইলোজিং এমনই একটা সমস্যা যে আপনি হয়তো এখন কোমর ব্যথা বলে ওটাকে আপনি অবহেলা করছেন, পরবর্তী সময় কিন্তু আপনি এর থেকে সম্পূর্ণ বেড রিডেন হয়ে যেতে পারেন, একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন, যে আপনি একদম মুভমেন্ট করা, উঠে বসাটুকু আপনি নিজে থেকে করতে পারবেন না। তো ওই দিনটা যাতে আপনাকে না দেখতে হয় তার জন্য একটু প্রথম থেকে কিন্তু আপনাকে কনসিয়াস হতে হবে আর সিরিয়াস হতে হবে। একদম সিরিয়াস তো হতেই হবে, কারণ একটা ছোট্ট সমস্যা, আপনার মুখে একটা ছোট্ট পিম্পলস, তার জন্য যেরকম আপনাকে সিরিয়াস হতে হবে, পাশাপাশি আপনার অ্যাঙ্কোলাইজিং এর মতন সমস্যা বা ক্যান্সারের মতন কোনো সমস্যা ধরা পড়েছে, আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে কোনো টিউমার রয়েছে বা সিস্ট রয়েছে, সব কিছুকে নিয়ে আপনার কিন্তু সিরিয়াস হতে হবে। কারণ যারা অবহেলা করে তারাই কিন্তু শরীরকে নিয়ে ছেলে খেলা করে, আর যারা শরীরকে নিয়ে ছেলে খেলা করে তারা কোনোদিনই বেশি দিন ভালো থাকতে পারে না। কারণ শরীরের থেকে বেশি মূল্যবান বা বেশি সুন্দর, বেশি প্রয়োজনীয় আমাদের আর কিচ্ছু নেই। কে আছেন বলবেন? নমস্কার। আমি রিয়া মালাকার বলছি। কোথা থেকে বলছেন? পাঁচজন। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেমটা হলো চুলে, চুল তো ওঠে, বাট এটা তো সিজনাল, চুল ওঠে। চুলের পিছনে একটা ওই অ্যালোপেশিয়ার মতন হয়েছে, একটা গোল প্লেন, বাট সাইড দিয়ে হেয়ার উঠেছে, কিন্তু ভিতরটা একদম প্লেন, যেরকম আমাদের স্কিন হয় গোল্ড যেরকম হয়, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, এই সমস্যাটা কতদিনের আপনার? এই তো মানে 1-1.5 মাস হলো। আগে ওই জায়গাটায় চুল ছিল তো আপনার? হ্যাঁ, আচ্ছা, তারপর আপনার হেয়ার ফল হচ্ছে ওই জায়গাটা থেকে? ওই জায়গাটা থেকে না, টোটাল হেয়ার থেকে। হ্যাঁ, তো অবশ্যই ওই জায়গাতেও তো হয়েছে, না তো চুলগুলো গেল কোথায়? গোল্ডিং, হুম, গোল্ড হেয়ার যেরকম ওই টাপ যেটাকে বলা, মানে প্লেন, আচ্ছা। চকচকে টাপ যেটাকে বলা, তার সাইড দিয়ে হেয়ার উঠেছে, কিন্তু টাপের ভিতর থেকে কোনো হেয়ার উঠছে না। আচ্ছা, আপনার কোনো টেস্ট কিছু করা আছে? কোনো লিভার ফাংশন টেস্ট বা থাইরয়েড টেস্ট কিছু করিয়েছেন আপনার? হ্যাঁ, থাইরয়েড তো আমার রয়েছে। থাইরয়েড আপনার রয়েছে, তো থাইরয়েডের মেডিকেশন চলছে আপনার? হ্যাঁ, মেডিসিন। বেশ, তো একটু আপনাকে কষ্ট করে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আপনার লিভার ফাংশন টেস্ট করান, একটু আপনার থাইরয়েড টেস্ট করুন, আর একটু আপনার অ্যালার্জি টেস্ট আপনি করাবেন, যেটা আইজিই টেস্ট। প্রথমত তো এই টেস্টগুলো আপনি করুন। Okay, ma'am. এইবার আপনার চুলের সমস্যার কথায় আসছি। হেয়ার ফল আপনার হচ্ছে, যার জন্য ওই জায়গাটা আপনি যেটা বলছেন যে আপনার জায়গাটা একদম টাক পড়ার মতো হয়ে গেছে, যেটাকে অ্যালোপেশিয়া বলা হচ্ছে। তো সেখানে আপনার হেয়ার ফল হয়েছে বলেই চুলগুলো আপনার ওখান থেকে ঝরে পড়ে গেছে। এবার জায়গাটা আপনি বলছেন প্লেন স্কিনের মতো হয়ে আছে। যদি ওই জায়গায় হেয়ার ফলিকল না থাকে তাহলে কিন্তু সেখানে আপনার হেয়ার গ্রোথ হতে অনেকটা টাইম লাগবে। হেয়ার ফলিকল যদি থাকে সেখান থেকে হেয়ার আসার অবশ্যই সম্ভাবনা রয়েছে, সেটা আমরা সকলেই জানি। তারপরেও আমাদের ডার্মা রোলারের মতো ট্রিটমেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার যদি হেয়ার ফলিকল তো আগে আপনার ছিল, হয়তো এখন চুল যখন পড়েছে আপনার ফলিকল সহ চুলটা পড়ে গেছে, ফলিকল তো আগে আপনার ছিল, চুল তো ছিল ওই জায়গাটায়, সেটা আপনাকে ডার্মা রোলার করলে ওই জায়গাটা যখন আপনার ব্লাড সার্কুলেশনটা পরিষ্কার ঠিক হবে তখন সেখান থেকে আপনার নতুন করে হেয়ার আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য আমি আপনাকে বলবো অবশ্যই জায়গাটা দেখার প্রয়োজন রয়েছে, সমস্যাটাকে ভালো করে বুঝতে হবে। অলরেডি আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে, তার জন্য আপনার হেয়ারের সমস্যা আসবে, হেয়ার ড্রাই হয়ে যাওয়া, রাফ হয়ে যাওয়া, হেয়ার ফল হওয়া, এগুলো একটা আপনার প্রবলেম তো চলবেই।
প্লাস আপনার যদি কোনো লিভারের সমস্যা থাকে তাহলে আপনার এই প্রবলেমটা আসতে পারে, যদি অ্যালার্জি বেশি হয় তাহলেও সেটা হতে পারে। আগে আমাদের এই জিনিসগুলোকে রেকটিফাই করতে হবে। যদি থাইরয়েড আপনার রয়েছে, আপনি থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন, মেডিসিন খেয়ে থাইরয়েডটাকে ধামাচাপা দিয়ে রাখলে হবে না, ওটাকে সারতে হবে। আপনার একটা রোগ হয়েছে, আপনি মেডিসিন খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। রোগ হয়েছে মেডিসিন খেয়ে সারা জীবন বসে থাকবো, এটা কিন্তু হয় না। ঠিক আছে, এইটুকু আপনাকে বুঝতে হবে। আর একটু আপনাকে বলবো যে আমাদের যে কোনো হেল্পলাইন নাম্বারে আপনি একটু ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারই রয়েছে সেখানে আপনি একটু এসে দেখা করুন। আর আপনার এখন কি মেডিকেশন চলছে বা কি রিপোর্টস রয়েছে সেগুলো একটু সাথে করে নিয়ে আসবেন। তারপর ফার্দার আর আপনার কি করতে হবে, কি করলে আপনার জন্য ভালো হবে সেটা আমরা আপনাকে অবশ্যই গাইড করব। আপাতত আপনাকে বলবো যে আপনি একটু কাঠের চিরুনি ব্যবহার করার চেষ্টা করুন, প্লাস্টিকের চিরুনিগুলো ব্যবহার না করে। আর সারাদিনে 3বার 4বার প্রয়োজন না হলেও একটু আপনার চুল আঁচড়াবেন, একটু কম করবেন, তাহলে ব্লাড সার্কুলেশনটা আপনার ভালো হবে স্ক্যাল্পে। একদম ম্যাডাম। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের জন্য বলবো যে এনবিপির অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন বা যে স্যার বা ম্যাডাম যারাই উপস্থিত থাকেন তাদের কথা শুনে ভালো লাগে, একটা বিশ্বাস জন্মায়। তাছাড়া এত মানুষ ভালো আছেন, সেই ফিডব্যাক শুনি, তো সবকিছু আপনি শুনছেন, সবকিছু আপনি জানছেন, তারপর আপনার সমস্যাকে আপনি ফেলে রাখেননি তো। আর যদি সম্পূর্ণভাবে সমস্যা মুক্ত হতে চান তবে কিন্তু যোগাযোগ করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনাকে ফোন করতে হবে এবং চলে আসতে হবে। অবশ্যই কোনো রোগ কতটা প্রখর সেটা বোঝানোর জন্য বারবার কোনো ব্যাড নিউজ দেওয়ার দরকার নেই, কিন্তু আমি বারবার এই বিষয়টা নিয়ে যখনই আলোচনা করি আমার এই কথাটা মনে পড়ে যায় যে প্রথম যখন আমি অ্যাঙ্কোলাইজিং নিয়ে শুনেছিলাম, আলোচনা করেছিলাম বা আমি এই টিভি প্রোগ্রামে প্রথম করেছিলাম, তখন এই উদাহরণটাই আমার সামনে এসেছিল যে এতটাই প্রখরতা যে একটি ছেলে তার কষ্ট সহ্য করতে না পেরে সে সুসাইড করেছিল। তার বাড়িতে কে ছিল? শুধুমাত্র তার একজন বিধবা মা। তো রোগটা এতটা ভয়ঙ্কর। কেন এই ব্যাড নিউজটা আমি দেওয়ার চেষ্টা করি? এ কারণে যে একটু যেন আমরা সচেতন হই। রোগটা যদি জটিল পর্যায়ে পৌঁছে যায় আমাদের মৃত্যুটাকেও খুব প্রিয় বলে মনে হয়, তখন এই জীবনটাকে আমাদের খুব কষ্টের বলে মনে হয়। এই পজিশনে আপনি পৌঁছবেন না তো, বা আপনার প্রিয়জন পৌঁছবেন না তো, তার আগে একবার পৌঁছন না এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাহলে জীবনটা যে কত সুন্দর সেটা কিন্তু একটু আরো একবার বুঝতে পারবেন। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার, কে বলছেন? জলপাইগুড়ি থেকে। বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? হাঁটুর সমস্যা। বয়স কত? আচ্ছা, কি সমস্যা হচ্ছে ম্যাডামকে বলুন। হাঁটু বেঁকে যাচ্ছে আপনার? দুটো পায়ের হাঁটুই না ডান দিক বাঁ দিক, কোন দিকে? আচ্ছা, আর হাঁটুতে ব্যথাও রয়েছে আপনার? হাঁটুর এক্সরে করিয়েছেন আপনি? তো হাঁটু বেঁকে যাচ্ছে, তাহলে আর কবে এক্সরে করাবেন? কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? হ্যাঁ সেটা তো আমরা বুঝেছি ভাই, কিন্তু যোগাযোগ তো করতে হবে অভিজ্ঞ চিকিৎসকের সাথে। এটা কি তুমি বুঝেছো? অ্যালোপ্যাথি। আচ্ছা, অন্য কোনো প্যাথিতে তুমি গিয়েছো কিন্তু সারছে না, তাই তো? ওকে ওকে। আচ্ছা দেখুন, প্রথমত আপনার যেটা করণীয় রয়েছে সেটা হচ্ছে আপনি আপনার দুটো হাঁটুরই এক্সরে করান। একটা হাঁটুতে সমস্যা বলে আপনি একটার করবেন আর একটাকে ছেড়ে দেবেন, এরকম করবেন না। দুটো হাঁটুরই আপনি এক্সরে করান, প্রথম যেটা আপনার করণীয়। আর হচ্ছে আপনি হাঁটু ভাঁজ করে কোনো কাজ আপনি করবেন না, বা হাঁটু ভাঁজ করে বসা আপনি একদমই সেটা করবেন না। পা ঝুলিয়ে বসা সেটা একটু অ্যাভয়েড করতে হবে আপনাকে। আপনি জলপাইগুড়ি থেকে ফোন করছেন, আমাদের শিলিগুড়ি চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে কবে আর কোথায় আমাদের চেম্বার রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। এইটা নিয়ে আপনি যদি অবহেলা করেন তাহলে তো আর কিছু বলারই বাকি রইল না। আপনি বুঝতে পারছেন আপনার পা বেঁকে যাচ্ছে, একটা পা বেঁকে যাচ্ছে, এবার আপনি দ্বিতীয় পায়ের উপর ভর দিয়ে হাঁটছেন, দ্বিতীয় পায়ের উপর আপনার প্রেসার পড়ছে, এবার দ্বিতীয় পাটাও কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তখন দুটো পায়ে যদি আপনার দুদিকে বাঁকা হয়ে গেল তখন আপনি হাঁটবেন কি করে? আপনি তো চলাফেরাই করতে পারবেন না। ওই জায়গাটা যাতে না হয় তার জন্য আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। একটা কথা আমি আগে থেকে এখান থেকেই আপনাকে বলে দিচ্ছি, যদিও আমি আপনাকে দেখছি না, কিন্তু আমি আপনার কথার উপর বেস করেই বললাম, যদি আপনার পায়ের এরকম বেঁকে যাচ্ছে তার জন্য কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। ওরাল মেডিকেশনের মাধ্যমে আমাদের যতটুকু করার যে আপনার যাতে পায়ের ব্যথাটা কমে বা সোয়েলিং থাকলে যাতে সেটা কমে যায়, যেটা আপনার হাড় ক্ষয় পাচ্ছে সেই জিনিসটা যাতে আপনার বন্ধ হয়, বা আপনার যে ফ্লুইড শুকিয়ে যাচ্ছে সেটা যাতে আপনার ঠিক হয়, এইটুকু জায়গা আমরা আপনাকে করে দেব। কিন্তু আপনার যদি পায়ের ডিফর্মিটি চলে আসে তার জন্য কিন্তু আপনাকে পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে।
যদিও সেটা আপনি যখন আমাদের চেম্বারে আসবেন আমরা ভালো করে আগে আপনাকে এক্সামিন করব, তারপর কি করতে হবে কি না করতে হবে, কিভাবে করলে আপনি ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে গাইড করব। কিন্তু আপনাকে বলবো যে আপনি অলরেডি ট্রিটমেন্ট করিয়েছেন, তার কোনো আপনি সুরাহা পাননি, এই প্রবলেম থেকে আপনাকে বেরোতে হবে। সময় নষ্ট করবেন না, এক্ষুনি একটু আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আর একবার এসে আমাদের চেম্বারে একটু দেখা করুন। একদম। অ্যাঙ্কোলাইজিং নিয়ে যেখানে ম্যাডাম কথা বলছিলাম, একটু জানতে চাইবো ট্রিটমেন্টের বিষয়, কারণ অ্যাঙ্কোলাইজিং এর ওই প্রখরতর জায়গাটায় পৌঁছানোর আগে যদি আমরা এনবিপি তে পৌঁছে যেতে পারি তাহলে কি রক্ষা করতে পারি নিজের প্রিয়জনকে? অবশ্যই প্রথমত আপনাকে তো এটা ডিটারমাইন করতে হবে যে আপনার অ্যাঙ্কোলাইজিং হয়েছে কিনা সেটা আপনি কি করে বুঝতে পারবেন। সেটা অবশ্যই আপনাকে এক্সরে বা এমআরআই তো করতেই হবে। তার পাশাপাশি একটি ব্লাড টেস্ট রয়েছে HLA-B27, এটা আমাদের বডিতে একটা জিন, প্রত্যেকের বডিতেই সেটা রয়েছে। ব্লাড টেস্টের মাধ্যমে সেটা আপনি বুঝতে পারবেন আপনার অ্যাঙ্কোলাইজিং এর সমস্যা রয়েছে কি নেই। যদি HLA-B27 পজিটিভ হয় তাহলে আপনি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা সেরোনেগেটিভ অ্যাঙ্কোলাইজিং হতে পারে। তার জন্য আপনাকে এমআরআই বা এক্সরে প্লাস আপনাকে ব্লাড টেস্ট দুটোই কিন্তু আপনাকে করতে হবে। এবার যদি একদম ইনিশিয়ালি যদি সেটা বোঝা যেতে পারে, কিছু কিছু পেশেন্টের আমরা সিমটমস বা ফিচার্স থেকে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে ওনার অ্যাঙ্কোলাইজিং হতে পারে, যার জন্য আমরা প্রথমেই একটা HLA-B27 এর রিপোর্ট করিয়ে নিই। যদি সেটা পজিটিভ হয় সেখানে আপনার ট্রিটমেন্ট রয়েছে ওরাল মেডিকেশন, তার পাশাপাশি অবশ্যই পঞ্চকর্মা থেরাপি। যদি সেরো নেগেটিভ হয় যে আপনার HLA-B27 আপনার নেগেটিভ কিন্তু আপনার ফিচার্স অ্যাঙ্কোলাইজিং এর মতো, সেখানে কিন্তু সেটা আপনার শুধুমাত্র ওরাল মেডিকেশনের থেকে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সবটাই ডিপেন্ড করে আপনার এই সমস্যাটা কত দিনের পুরনো বা কতটা গুরুতর। প্রত্যেকের বডি একরকম হয় না, প্রত্যেকের রোগও একরকম হয় না। একটা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যার বডি ওয়েট হাইট কম তার ক্ষেত্রে সেটা হয়তো খুব বেশি জোরালো ভাবে সেটা এফেক্ট করতে পারে। যার বডি হাইট ওয়েট এগুলো সব ঠিক রয়েছে বা প্রমাণ আকারে রয়েছে সেখানে হয়তো তার এফেক্টটা একটু কম হতে পারে। তার জন্য প্রত্যেকের ডিফারেন্ট ট্রিটমেন্ট হবে আর প্রত্যেকের কিন্তু সিভিয়ারিটিটা ডিফারেন্ট হবে, সেটা কিন্তু বুঝতে হবে। এমন নয় যে আমি একজনকে অ্যাঙ্কোলাইজিং এর একটা ট্রিটমেন্ট করলাম সেম আরেকজনের জন্য হবে, এরকম কিন্তু নাও হতে পারে। দুজনের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট আলাদা হতে পারে। যাই হোক, সেটা তো আমরা ডিসাইড করব। আপনার কাছে যেটা করার রয়েছে যে যদি এরকম আপনার কোমরে ব্যথার কোনো সমস্যা রয়েছে অবশ্যই আপনার একটা এক্সরে করান বা এমআরআই করান, ব্লাড টেস্ট করান, আর একটুখানি কষ্ট করে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার দেখা করবেন। আর যাদের অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকার কাজ রয়েছে, কম্পিউটার ল্যাপটপে আপনারা কাজ করেন বা অফিসিয়াল ওয়ার্ক করছেন, চেয়ারে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে আপনাদের জন্য বলবো যে আপনি টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি কাজ করছেন, তারপর আপনি একটু উঠে একটু 5 মিনিট একটু হাঁটাচলা করুন বা একটু স্ট্রেচিং এক্সারসাইজ আপনি করুন। যদি কোথাও শোয়ার জায়গা থাকে একটু শুয়ে রেস্ট নিন, তারপর আপনি আবার আপনার কাজ রিজিউম করুন। একভাবে যদি আপনি বসে থাকেন পশ্চার ডিফেক্টিভের জন্য কিন্তু আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস আসতে পারে। চেষ্টা করবেন একটু শক্ত বিছানায় ঘুমানোর, যেগুলো নরম ফোমের বিছানা হয় সেটা অ্যাভয়েড করে একটুখানি চেষ্টা করুন শক্ত বিছানায় ঘুমানোর বা তোষক দেওয়া বিছানায় ঘুমানোর, তাহলে আপনার কিন্তু কোমরের সমস্যাটা অনেকটা কম থাকবে। মানে মূলত এগুলোই একটা কারণ আমরা বলতে পারি যে যে কারণের জন্য আমাদের অ্যাঙ্কোলাইজিং হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে হয় যে সারাক্ষণ আমাদের এখন বা অনেকটা সময় কম্পিউটারের সামনে বসতে হয়, একই চেয়ারে অনেকটা সময় আমাকে এক টানা কাজ করে যেতে হয়। তো কাজ করলেই যে আপনার অ্যাঙ্কোলাইজিং হবে তা না, তবে অ্যাঙ্কোলাইজিং হওয়ার এটা একটা বড় কিন্তু কারণ হতে পারে। তাই সবকিছুর জন্য একটু যোগাযোগ করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার যে সিমটমটা সেটা কি অ্যাঙ্কোলাইজিং নাকি শুধুমাত্র লাম্বার স্পন্ডিলাইটিস। তো সবটা বোঝার জন্য একবার চলে আসুন না এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারে। পাশাপাশি আরো একটা প্রশ্ন, যে প্রশ্নটা আপনার মনে হয়তো ঘোরাফেরা করছে যে ম্যাডাম আমি যদি এনবিপি তে যাই, কারণ আমি একটু অন্য প্যাথিতে অন্য ডক্টরের কাছে ট্রিটমেন্ট করছি, মনের মতন রেজাল্ট পাচ্ছি না, এনবিপি তে গেলে কি আমি মনের মতন রেজাল্টটা পাবো বা আমার প্রিয়জনকে কি তাড়াতাড়ি সুস্থ হওয়ার সেই গুড নিউজটা আমরা পাবো? তো সেটা ম্যাডামের থেকে একটু জানবো। দেখুন, আমি যদি বলি আমি তো বলবো যে হ্যাঁ অবশ্যই পাবেন, কিন্তু সেটা তো আমার বলা ভুল হবে। তো তার জন্য আপনাদের যদি এরকম কোনো ধরনের কোয়েরি থাকে, বুঝতেই পারছেন বা দেখতেই পাচ্ছেন আমাদের এতগুলো চেম্বার রয়েছে কলকাতা, হাওড়া, কলকাতার বাইরে প্রত্যেকটা স্টেটে আমরা এখন চেষ্টা করছি চেম্বার করা। তো এতগুলো চেম্বার থাকার কারণ তো একটাই হতে পারে যে আমাদের ট্রিটমেন্টের সাকসেস রয়েছে, পেশেন্ট চাইছে যে এরকম জায়গায় আমাদের চেম্বার হোক, তার জন্যই আমরা ছুটে যাচ্ছি, চেম্বার করছি বা প্রত্যেক দিন আমাদের এতগুলো করে চেম্বার চলছে। তো অবশ্যই পেশেন্টরা ভালো হচ্ছেন বলেই আমাদের এতখানি দৌড়ে যাওয়া, এতখানি ছোটাছুটি করা।
একদম। তো এতটা ছোটাছুটি এতটা দৌড়ানো কিন্তু স্যার ম্যাডাম প্রত্যেকে শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই প্রত্যেকেই চায় যে নিজের কাজটাকে খুব ভালো করে করতে, কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেকজন চিকিৎসক খুব চ্যালেঞ্জের সাথে কাজ করে যে ভালো করতেই হবে আমার পেশেন্টকে, তার সমস্যা মানে আমার সমস্যা, তাই সে ভালো না হলে আমিও ভালো থাকতে পারবো না, রাতের ঘুম তার শুধু খারাপ হবে না আমারও খারাপ হবে। তাই অবশ্যই কিন্তু একবার চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনি যতক্ষণ না ভালো না হচ্ছে ততক্ষণ স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলবেন না এখানকার চিকিৎসকেরা। যোগাযোগ করতে হবে, তার জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। আর ভাবছেন চেম্বার, আপনার শহরে আপনার এলাকাতেই চেম্বার রয়েছে। সব বিষয় নিয়ে আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে দেখে নিই চট করে কে আছেন। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? মেচেদা থেকে বলছেন, বলুন কি প্রবলেম? চুলের গোড়ায় ব্যথা হচ্ছে, চুল কি পড়ে যাচ্ছে আপনার? ব্যথাটা বেশি হয়। আর এটা কি সব সময় হয় না আপনার বাইরে বেরোলে রোদে বেরোলে বেশি হয় ব্যথাটা? আচ্ছা, দেখুন আপনার যদি বেসিক্যালি আপনি যেটা বলছেন যে আপনার চুলের গোড়ায় আপনার ব্যথা হচ্ছে, মানে সেখানে কিন্তু আপনার হেয়ার ফলিকল গুলো কিন্তু একটু দুর্বল রয়েছে, যার জন্য আমি জিজ্ঞেস করলাম যে আপনার হেয়ার ফল হয় কিনা। তো লাকিলি আপনার হেয়ার ফল সেরকম ভাবে হচ্ছে না, হুইচ ইজ গুড, কিন্তু আপনার হেয়ার ফলিকল গুলো দুর্বল রয়েছে, যার জন্য আপনার স্ক্যাল্পের ওপরের অংশটায় আপনার একটু পেইন বা ব্যথা হচ্ছে। তো তার জন্য আপনাকে বলবো যে আপনি যদি বাইক চালাচ্ছেন অবশ্যই আপনাকে হেলমেট পরতে হবে, সেখানে আমি আপনাকে না বলতে পারবো না, কিন্তু তার আগে আপনি হেলমেটটা পরার আগে কোনো একটা কটনের কাপড় বা রুমাল দিয়ে আপনার মাথাটাকে র্যাপ করে তারপর আপনি হেলমেট পরুন, তাহলে হয়তো আপনার এই সমস্যাটা একটু আপনার কম হতে পারে। আপনি মেচেদা থেকে ফোন করছেন, নেক্সট ওয়েডনেসডে বুধবার দিনে আমাদের মেচেদায় চেম্বার রয়েছে। আপনি যদি মনে করেন যে না একবার এসে আপনি আমাদের সাথে দেখা করতে চান বা আপনার এই সমস্যার থেকে আপনি সমাধান পেতে চান, আপনি কিন্তু আসতেই পারেন আমাদের চেম্বারে। একদম। তো চেম্বারের কথাতেই চট করে চলে আসবো এবং প্রথমেই বলবো যে কলকাতা এবং হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে। কলকাতা হেড অফিস কিন্তু অবশ্যই মধ্যমগ্রাম এবং সেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে পাচ্ছেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। আর কলকাতার বন্ধুদের জন্য বলবো যে ল্যান্সটাউন, শোভাবাজার এবং খিদিরপুরে কিন্তু চেম্বার রয়েছে। আর হাওড়ার বন্ধুরা কিন্তু শিবপুর, বাজগুড়ি বাজার এবং বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার। আপনাদের জন্য কিন্তু আমতলায় উপস্থিত থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এবং তার পাশাপাশি বলে রাখবো যে দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, থাকছেন কিন্তু অবশ্যই এম ভট্টাচার্য। আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে আপনাদের জন্য চেম্বার রয়েছে এবং থাকছেন কিন্তু ডক্টর এম ভট্টাচার্য। আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগর, এবং দু জায়গাতেই চেম্বার রয়েছে এবং থাকছেন কিন্তু ডক্টর এ হালদার। পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন হলদিয়াতে ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁ পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই মালদাতে ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং তার পাশাপাশি আগরতলাতে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই কিন্তু জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন দিল্লিতে কিন্তু ডক্টর বি শর্মাকে। এবং তার পাশাপাশি এতগুলো চেম্বার, ভাবছেন হয়তো এতগুলো চেম্বার, সত্যি এতগুলো চেম্বার, এবং এই লিস্টটা আরো লম্বা হবে। এবং ম্যাডাম কিছুক্ষণ আগে আমাকে বলছিল আরো দুটো নতুন চেম্বার নিয়ে কিন্তু একটা প্ল্যানিং চলছে। তো ম্যাডামের কাছ থেকে একটু চট করে একটু শুনি। প্ল্যানিং তো অবশ্যই চলছে, আমরা চেষ্টা করছি প্রত্যেক মাসে এক এক জায়গায় একটা চেম্বার ওপেনিং করার। আমাদের প্ল্যান রয়েছে দুর্গাপূজার পরেই নেক্সট মান্থ মানে অক্টোবরে আমাদের মুম্বাইয়ে একটা চেম্বার ওপেনিং করার একটা প্ল্যান চলছে, আর তার পরের মাসে নভেম্বরে আমাদের ব্যাঙ্গালোরে একটা চেম্বার ওপেনিং এর প্ল্যান চলছে। সম্পূর্ণ ডিটেলস কবে কোথায় একটু হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। আর চেষ্টা করা হচ্ছে যে আরো অনেক চেম্বার যাতে আপনাদের জন্য আমরা করতে পারি। একদম। আর হেল্পলাইন নাম্বার নোট করেছেন তো, 9830235557 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। পাশাপাশি যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তারা কেমন আছেন, কি বলছেন তারা, চট করে শুনে নেবো তাদের মুখ থেকে। আপনার নাম বলবেন?
আমার নাম প্রতিভা দিন্ডা। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? বিচ্ছিতা। মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আমার হাঁটুর হাঁটুর। সমস্যা। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম মানে হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, এখন টনটন করতে বলা করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক 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 তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আধটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা ছিল। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছি। জানুয়ারি থেকে দেখিয়েছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন? তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? লিলিয়া ঘোষ। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি। মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে পারি আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনো আমাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। এরকম প্রচুর মানুষ ভালো আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে, তাহলে কেন আপনি ভালো থাকতে পারবেন না? সমস্যা আপনার যাই হোক না কেন, সেই সমস্যা থেকে আপনাকে কিন্তু নিস্তার দেবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে আমরা অ্যাঙ্কোলাইজিং নিয়ে কথা বলছিলাম, যথেষ্ট ক্রিটিক্যাল একটা সমস্যা। অনেক ক্ষেত্রে বলা হয় যে অ্যাঙ্কোলাইজিং এতটা কষ্টের যে এর থেকে বোধহয় মৃত্যুও অনেক সুন্দর হয়। তো এই পরিস্থিতিতে আমরা পৌঁছে যেতে একদমই কিন্তু গর্বরাজি। তো কি করবো তার জন্য? অবশ্যই সেই সাজেশন গুলি ম্যাডামের থেকে নিচ্ছিলাম, এবং অ্যাঙ্কোলাইজিং নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি রয়েছে যেটা আমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, ম্যাডামের থেকে আরেকটু শুনে নেব। অ্যাঙ্কালোজিং এর সিমটমস এর মধ্যে আমি একটি সিমটমস ক্লিয়ারলি একটু বলতে চাই, যেটা শুধুমাত্র অ্যাঙ্কালোজিং এর ক্ষেত্রেই দেখা দেয়। যে আপনার হঠাৎ করে দেখবেন যে আপনার হয়তো চোখের কোনো ইনফেকশন চলে আসছে, বা চোখ লাল হয়ে যাওয়া, যেটাকে আমরা উভাইটিস বলে থাকি। এটি একটি চোখের সমস্যা। আপনার রিকারেন্ট চোখের মধ্যে ইনফেকশন হতে পারে, বা চোখ লাল হয়ে যাওয়া, এরকম আপনার সমস্যা হতে পারে। চোখ থেকে জল পড়া, ওয়াটারিং হওয়া, এই সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। তো অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস যদি আপনার হয়, যে আপনার
কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, সেই ব্যথাটা আপনার রেডিয়েট করছে ঘাড় পর্যন্ত, ঘাড় আপনার স্টিফ বা শক্ত হয়ে যাচ্ছে, কোমর শক্ত হয়ে যাচ্ছে যে আপনি সেটা মুভমেন্ট করতে পারছেন না, তার সাথে আপনার চোখ লাল হয়ে যাচ্ছে বা চোখে ইনফেকশন হচ্ছে, তাহলে কিন্তু আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে সেটা আপনার অ্যাঙ্কাইলোজিং এর মতোই কিন্তু সমস্যা আপনার চলে আসছে। আর যেহেতু আপনার আপার পোর্শন এরকম ভাবে আপনার স্টিফ হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে কিন্তু আপনার পায়ের যে নার্ভ গুলো রয়েছে তার উপরও কিন্তু এফেক্ট ফেলতে পারে। আপনার পা আস্তে আস্তে অবশ হয়ে যাওয়া বা ভারী হয়ে যাওয়া, এরকমও কিন্তু আপনার সমস্যা চলে আসতে পারে। যার জন্যই বলা যে আপনার যদি এরকম সামান্য কোমরের ব্যথা হয়, যদি সেই ব্যথাটা 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে সেটা ভালো। কারণ অনেক সময় আমাদের ঘুমের একটু পশ্চারের জন্য বা অনেকক্ষণ ধরে বসে আমরা কোনো কাজ করলাম বা কোনো ভারী জিনিস আমরা সেটা নিয়ে আমরা চলাফেরা করছি, তাহলে একটু কোমরের ব্যথা আসতে পারে। তো সেটা যদি আপনার 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যায় বা সামান্য একটু গরম সেক দিয়ে আপনার সেটা ঠিক হয়ে যাচ্ছে বা কোনো স্প্রে অয়েন্টমেন্ট ঠিক হয়ে যাচ্ছে, সেটা ভালো। সেটাকে আমরা সেরকম ভাবে লাম্বার স্পন্ডিলাইটিস বা অ্যাঙ্কাইলোজিং সেটা আমরা বলবো না, কারণ সেটা হচ্ছে আপনার তৎক্ষণাৎ একটা স্প্রেনের জন্য, মাসেল স্প্রেনের জন্য ব্যথা হচ্ছে, সেটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনার ব্যথাটা 4 দিন 5 দিন 7 দিনের মতো যদি আপনার ব্যথা থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু সিরিয়াস হতে হবে। আর সিরিয়াস হয়েও কিন্তু আপনাকে অ্যাটলিস্ট একটু পরীক্ষাগুলো করতে হবে আর যে কোনো একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। আর ম্যাডাম এই সমস্যাটা আমরা বলি যে কোনো অস্থির সমস্যা মানে বয়সকালের একটা সমস্যা, বয়স ঘটিত একটা সমস্যা। অ্যাঙ্কুলাইজিংও কি আমাদের বয়সেই হবে নাকি বয়সের আগেও আমাদের চলে আসতে পারে? না, এটা প্রাপ্তবয়স্কদের নয়, এটা আমরা একটু অ্যাডাল্ট এজের মধ্যে আমরা দেখতে পাই। আফটার 20-25 এর মধ্যেই কিন্তু এই সমস্যা আমরা দেখেছি, কারণ আমরা 26-27 ইয়ার্স ওল্ডেরও আমরা পেশেন্ট পেয়েছি। আবার আমরা 17-18 বছরের একটি ছেলেও আমাদের একটা পেশেন্ট ছিল, সেরকম পেশেন্টও আমরা দেখেছি। তো সেটা কোনো এজ হিসাবে হয় না। তবে একটা জিনিস, যে অ্যাঙ্কাইলোজিং এর যে সমস্যাটা সেটা পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় মোর দেন স্ত্রীদের মধ্যে। ফিমেলদের থেকে পুরুষের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়। আর এর কোনো এজ বার নেই, তবে অ্যাডাল্টের মধ্যে একটু বেশি এই সমস্যাটা দেখা যায়। একদম। এবং পাশাপাশি পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। আমি গড়িয়াহাট থেকে অজয় সরকার বলছি। হ্যাঁ বলুন অজয় বাবু, কি প্রবলেম? আমার বয়স হচ্ছে 37। আমার প্রচন্ড গ্যাস হচ্ছে, খাওয়ার পর দুপুরবেলা মুখ টকতে হয়। ওইটাকে মানে সঙ্গে সঙ্গে মানে আমি যদি একবার খেয়ে নিই, হ্যাঁ একটু ভালো মন্দ হচ্ছে তো একবার খেয়ে নিচ্ছি, তাহলে পায়খানা চলে যাচ্ছে। আর আমার এই বয়সে চুল পেকে গেছে। চুল পেকে যাচ্ছে। 37 বললেন তাই তো? আচ্ছা, প্রথমত তো আপনাকে একটা আপনার চুলের সমস্যার জন্য বলে দেই, আপনার চুলের সমস্যার মেইন কারণ কিন্তু আপনার পেটের সমস্যা। আপনার যেটা বললেন যে আপনার খাবার ঠিক করে হজম হচ্ছে না, খেলেই আপনার হয়তো আপনার স্টুল হয়ে যাচ্ছে বা আপনার গ্যাস অম্বলের সমস্যা অতিরিক্ত বেশি হচ্ছে, গলা বুক জ্বালা করে, এগুলো হচ্ছে মানে আপনার লিভার ঠিক করে কাজ করছে না। যদি আপনার লিভারের ফাংশন যদি ঠিক করে না হয়, তাহলেও কিন্তু আপনার চুলের সমস্যা চলে আসতে পারে। যেটা আপনার বলছেন যে আপনার চুল পেকে যাচ্ছে, গ্রেইং অফ হেয়ার একে বলা হয়, তো সেটাও কিন্তু আপনার পেটের সমস্যার জন্যই কিন্তু আপনার কিছুটা সমস্যা আপনার দেখা দিচ্ছে। যেটা আপনার করণীয় রয়েছে, এখন থেকে আজকে থেকেই শুরু করুন একটু হালকা গরম জল খাওয়া। ঈষদুষ্ণ গরম জল, আপনি সারাদিন যখন জল খাচ্ছেন একটু হালকা গরম জল খাবেন। দুপুরে আর রাতে আপনার যে আপনি হেভি মিল যেটা করছেন, মানে লাঞ্চ আর ডিনারের পর 1 গ্লাস গরম জল, তার মধ্যে একটুখানি বিট নুন দিয়ে আপনি সেই জলটা আপনি খাবেন। তাহলে আপনার যে গ্যাস অম্বল হওয়ার যে টেন্ডেন্সি সেটা আপনার একটু কম থাকবে। আপনার যথেষ্ট পেটের সমস্যা রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। একটু আপনাকে বলবো যে একটু হেল্পলাইন নাম্বার একটু ফোন করে একটু যোগাযোগ করুন। আপনি গড়িয়া থেকে ফোন করছেন, খুব সম্ভবত আপনার জন্য আমাদের ল্যান্সডাউন চেম্বারটা কাছাকাছি হতে পারে। একটু আপনি হেল্পলাইন নাম্বার একটু ফোন করে যোগাযোগ করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব একবার এসে আপনি একটু দেখা করুন। কারণ পেটের সমস্যার জন্য আমি সবসময় বলি যে আয়ুর্বেদ ছাড়া কোনো রাস্তা নেই। আর সেটা যদি আপনি এনবিপির সাথে যদি আপনি হাত মিলিয়ে চলতে পারেন, তাহলে তো বেশি দিনের আপনার ট্রিটমেন্টই নয় সেটা। একদম। এমন কোনো প্যাথি বা এমন কিছু মেডিসিনের সাথে নিজেকে যুক্ত করবেন না বা নিজেকে যুক্ত রাখবেন না যেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে সাইড এফেক্ট দেবে। মোটামুটি আপনিও দেখবেন অনেক ক্ষেত্রে বলে থাকেন এই ওষুধটা তো খাচ্ছি, কিন্তু পরবর্তী সময় একটা ভয়ঙ্কর সাইড এফেক্টের সম্মুখীন আমাকে হতে হবে। আপনি জানেন কিন্তু তারপরও আপনি কিন্তু খাচ্ছেন। তো অনেক ক্ষেত্রে আমরা জানি, তারপরও আমরা সেটা করি। আর সেটাকে কি বলে বলুন তো?
জ্ঞান পাপি, এই ওয়ার্ডটা আমরা ইউজ করি। তো সেরকম মানুষ আমরা হতে চাই না, যেটা জানি সেটা পুরোপুরি জানবো আর সেই অনুযায়ী কাজ করব। তাই সেক্ষেত্রে বলবো যে অনেক ক্ষেত্রে হয় যে আপনি কি করবেন, আপনার শারীরিক অসুস্থতার জন্য আপনার কি মেডিসিন নেওয়া উচিত, যখন আপনি বুঝতে পারছেন না এবং এমন কিছু মেডিসিন নিতে চাইছেন যার কোনো সাইড এফেক্ট নেই, তবে কিন্তু আপনাকে আসতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ফোন নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9830235527 বা 37। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন, কি প্রবলেম? আমি একটা কথা জানতে চাইছি। আমি বলছি যে ছেলেরা যদি বেশি পরিমাণ মানে রেগুলার ছেলেরা যদি রোজ যদি মানে সপ্তাহে 7 দিনই যদি কোনো হস্তমৈথুন করে তাতে কি প্রত্যেক কেন্দ্রে কোনো ক্ষতি হয়, সেটা জানতে চাইছি। আচ্ছা, দেখুন, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা সেটা সম্পূর্ণ আলাদা। প্রোস্টেট গ্ল্যান্ড যেটা, সেটা আপনার যখন আপনার আস্তে আস্তে বয়স হবে তখন আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আপনার মধ্যে চলে আসবে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা বলতে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যেটা রয়েছে তার ওয়েট মানে ওজনটা বেড়ে যায়, কারণ সেটা আস্তে আস্তে গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। সেই সমস্যাটা আপনার যখন আস্তে আস্তে এজ হবে, আফটার 40 আপনার যখন এজ হবে তখন আপনার প্রোস্টেটের সমস্যা দেখা দেবে। আর তখন আপনার ধরুন ইউরিনেশনের প্রবলেম হওয়া, এইরকম সমস্যা আপনার আসতে পারে। তো এই দুটো সমস্যা সম্পূর্ণ আলাদা, একটার সাথে কোনো কানেক্টেড নয়। একদম। আরো যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কারণ এই কথাটা আমরা বলে থাকি। একটা সময় ছিল যে সময় আয়ুর্বেদ মানে আমরা ভাবতাম পেটের সমস্যার জন্য কিছু মেডিসিন বা কিছু চবনপ্রাশ জাতীয় মেডিসিন বা সেক্স ওরিয়েন্টেড কোনো প্রবলেম নিয়ে যদি কোনো প্রশ্ন চিহ্ন থাকে তার জন্য। এনবিপি কিন্তু প্রমাণ করেছে এগুলো তো আছে, এই সমস্যার সমাধান আরো সুন্দরভাবে কিন্তু এসেছে, মেডিসিন আরো অনেক বেশি আধুনিক হয়েছে, ট্রিটমেন্ট পদ্ধতিও অনেক আগে থেকে ভালো হয়েছে। কিন্তু তার পাশাপাশি যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, এমন কোনো সমস্যা যার জন্য আপনি অপারেশন করতে ইচ্ছুক নন, এমন কোনো সমস্যা সারা জীবন মেডিসিন খেতে ইচ্ছুক নন, তার জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বারবার আপনাদের জন্য ভাবনা চিন্তা করছেন। রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে নতুন মেডিসিন, নতুন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু সমস্যা থেকে মুক্তি দিচ্ছে। অ্যাঙ্কুলাসিং নিয়ে কথা বললাম, সময় পেলে আবার এই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনায় ফিরবো। তবে এই যে আমরা প্রত্যেকেই জানি আমাদের গলার কাছে নাকি বাটারফ্লাইয়ের মতন একটা গ্ল্যান্ড থাকে যাকে আমরা থাইরয়েড বলে থাকি, তার প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজন না থাকলে ঈশ্বর সেটা আমার শরীরে দিত না, কিন্তু যার প্রয়োজনীয়তা রয়েছে সে আবার ভালো, সে আবার মন্দ কি করে হয়ে যাচ্ছে? মানে থাইরয়েড আমার সমস্যার কেন হয়ে যাচ্ছে, কেন তার জন্য আবার মেডিসিন খেতে হচ্ছে, এটাই মানে বুঝতে পারছি না। থাইরয়েড গ্ল্যান্ড এটা প্রত্যেকেরই আমাদের শরীরে রয়েছে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই রয়েছে, আর তারও আমাদের শরীরে নির্দিষ্ট একটি কাজ রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের হরমোন যেটা নিঃসৃত হচ্ছে তার জন্য কিন্তু আমাদের শরীরের মধ্যে ডাইজেশন বলুন বা যে কোনো ধরনের আমাদের হরমোনাল যে আমাদের চেঞ্জেস বডিতে হয় সেগুলো কিন্তু সেই থাইরয়েড গ্ল্যান্ডের জন্যই কিন্তু হয়ে থাকে। এবার সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি কম পরিমাণ যদি থাইরয়েড বেরোয় তাহলে সেটাকে আমরা হাইপোথাইরয়েড বলি, যদি বেশি বেরোয় তাহলে সেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলে থাকি। এবার যদি বেশি থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি বেশি আপনার হরমোন নিঃসৃত হয় সেটাও আপনার শরীরের পক্ষে খারাপ, যদি কম হয় সেটাও আপনার শরীরের পক্ষে খারাপ। এই যে ফিমেলদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা হচ্ছে বা যেটা পিসিওডি সমস্যা হচ্ছে, তা সেই জায়গাতেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের একটা ভূমিকা রয়েছে। থাইরয়েডের মাত্রা যদি অতিরিক্ত বেশি থাকে তাহলে কিন্তু সেটা পরবর্তী সময়ে গিয়ে পিসিওডির একটা সৃষ্টি করতে পারে। আর পিসিওডি হলে কিন্তু আপনার পিরিয়ডস এর যে সমস্যা মানে আপনার মেনস্ট্রুয়েশন সাইকেলটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার ধরুন ঠিক সময় মতো হচ্ছে না বা অতিরিক্ত ব্লিডিং হওয়া বা অল্প ব্লিডিং হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। যদি থাইরয়েডের মাত্রা আপনার শরীরের মধ্যে কম থাকে তাহলে আপনার কিন্তু ডাইজেশনের প্রবলেম আসতে পারে, খাওয়া দাওয়া ঠিকঠাক হজম হচ্ছে না, ডাইজেশনের প্রবলেম হতে পারে, আপনার কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, ওয়েট লস আপনার হয়ে যেতে পারে, যে আপনার ওজন, শরীরের ওজন কমে যাচ্ছে, আপনার স্কিন, আপনার চুল এগুলো আপনার ড্রাই হয়ে যেতে পারে, এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। একদম। আমরা তাহলে এই বিষয় নিয়ে আবারও আলোচনায় ফিরবো, কারণ থাইরয়েডের সমস্যা তো আপনার রয়েছে। প্রত্যেকদিন সকালে খাচ্ছেন তো একটা করে মেডিসিন, তবে সেটা সারা জীবন খাবেন নাকি এনবিপিতে এর কোনো অন্য উপায় রয়েছে সেটাও জেনে নেবো ম্যাডামের কাছ থেকে। তার আগে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি দয়াদির থেকে শিল্পী সাহা বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার ওই মানে সমানে না বমি পায়, মানে বমিটা থামে না, তখন আমি সমানে এনো খাই, তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাই, আর শরীরটা প্রচন্ড খারাপ লাগে। সন্ধ্যে হলে বেশি মানে লাগে, 7:30 থেকে ভীষণ শরীর খারাপ লাগে। আচ্ছা, উঠতে পারি না, কোনো ঘরের যেরকম অসুখ, মানে কাজ করি মানে ইচ্ছে হয় না কোনো কিছু। মানে বমি পায় না, বমি হয়েও যায়?
না বমি পায় হয় না মানে হয় না। হয় কিরকম মানে মাঝে মধ্যে ও 1 মাস 2 মাস পরে, কিন্তু বমিটা আমার সমানে পায়, গা গুলায় বমি পেতেই থাকে। আচ্ছা, আচ্ছা, এটা আপনার একটা পার্টিকুলার সময় হয়, সন্ধেবেলায় হয়? না বমিটা সবসময় পায়, সবসময়। সকাল পেলেও দুপুরে পাচ্ছে এরকম। কখনো খেয়াল করেছেন যে আপনি খালি পেটে থাকলে এই সমস্যাটা বেশি হচ্ছে, এরকম কি হয়? না যে কোনো সময় হচ্ছে? প্রেশারের কোনো সমস্যা আছে কি আপনার? হ্যাঁ প্রেশারের কোনো সমস্যা রয়েছে? আপনি হ্যাঁ প্রেশারের, আচ্ছা, প্রেশারের মেডিসিন খাচ্ছেন? হাই প্রেশার, মাথা প্রচন্ড যন্ত্রণা করে, একদিকে প্রচন্ড যন্ত্রণা, মানে সে সহ্য করা যায় না এক এক সময়, এত কষ্ট হয়। আর মাথা ঘোরেও আপনার? হ্যাঁ মাথা মাঝে মাঝে ঘোরে। আর আর বলুন, আর কোনো সমস্যা কিছু? কি হয় মানে যে কোনো জিনিস খেলে বারবার মানে আমাকে বাথরুমে যেতে হয়, মানে কোনো এত ছোলা খেলাম, কিছু ভাজা খেয়ে নিলাম, হ্যাঁ এরকম পেটে ব্যথা করে মানে বাথরুম যেতে হয়, খুবই কষ্ট হয়। নাভির চারপাশে ব্যথা হয়? না 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 বেশ, দেখুন আপনার সমস্যা যেটা আপনি বললেন যে আপনার একটা নজিয়া ভমিটিং এর আপনার টেন্ডেন্সি রয়েছে, সেটা কিন্তু আপনার একটা মাত্র সমস্যার জন্য কিন্তু একদমই নয়, আপনার অনেকগুলো সমস্যা রয়েছে। প্রথম সমস্যা, আপনার প্রেশারের সমস্যা রয়েছে, মাইগ্রেনের সমস্যা রয়েছে, আপনার পেটের সমস্যাও রয়েছে। তো এতগুলো সমস্যার জন্যই কিন্তু আপনার নজিয়া বা ভমিটিং হওয়ার যে টেন্ডেন্সি, সেটা আপনার মধ্যে কিন্তু সৃষ্টি হচ্ছে। প্রথমত আপনাকে বলবো, আপনি যে প্রেশারের মেডিসিনটা খাচ্ছেন, প্রেশার চেক করুন, তারপর আপনার মেডিসিন খান। প্রেশার আপনার কত কি রয়েছে সেটা আপনি চেক করে তারপর আপনার মেডিসিন খাবেন। এরকমও হতে পারে যে আপনি প্রেশারের মেডিসিন খাচ্ছেন, তারপরেও আপনার প্রেশার অনেকটা বেশি রয়েছে, তাহলে কিন্তু আপনার মাথা ঘোরানো বা আপনার ওই গা গোলানো ভাব বা বমি হওয়া ভাব, এই সমস্যাগুলো আপনার আসতে পারে। মাইগ্রেনের যদি সমস্যা থাকে, যেটা আপনি বলছেন মাথা আপনার একটা সাইডে আপনার ব্যথা হয়, এরকম মাইগ্রেনের যদি আপনার ব্যথা প্রচন্ড পরিমাণ যদি আপনার মাথা ব্যথা হয়, তখনও কিন্তু আপনার গা গোলানো বা বমি ভাবের সমস্যা আপনার আসতে পারে। দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনার যে পেটের সমস্যা, আপনি বললেন যে কোনো কিছু খেলেই আপনাকে পেটে ব্যথা হয়, আপনাকে বাথরুমে ছুটতে হয়, মানে আপনার ডাইজেশনের প্রবলেম রয়েছে, এর থেকেও কিন্তু আপনার নজিয়া ভমিটিং এর একটা ফিলিং আপনার আসতে পারে। তো আপনার অনেকগুলো কারণ রয়েছে, তো প্রত্যেকটা কারণকে কিন্তু আপনাকে রেকটিফাই করতে হবে। প্রেশারের জন্য বললাম, প্রেশারটা চেক করুন, তারপর আপনি মেডিসিন খাবেন। যদি মাইগ্রেনের সমস্যা আপনার থাকে, তাহলে আগে আপনাকে মাইগ্রেনের ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য আপনি আপাতত আপনার বাড়িতে আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে একটু গরম জলের আপনি ভাপ নেবেন। একটা বাটিতে একটু গরম জল করুন, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার আপনি ভাপ নেবেন। সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, তাহলে অনেকটা আপনার মাথা ব্যথা থেকে আপনি রিলিফ পাবেন। যদি এর দরুন আপনার ভমিটিং টেন্ডেন্সি হয়, সেটা তাহলে কেটে যাবে। রইল কথা আপনার পেটের সমস্যা, তার জন্য আপনাকে বলবো এখন থেকেই আপনি ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন আপনি যে জল খাচ্ছেন, সেটা হালকা গরম জল খাওয়া আপনি শুরু করুন। আর দুপুরে আর রাতে আপনি যে খাবার খাচ্ছেন, তারপর আপনি 1 গ্লাস গরম জলে একটু বিট নুন দিয়ে খাবেন, তাহলে আপনার ডাইজেশনটা আরো প্রপার হবে। প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। ওই আধা ঘন্টা সময় আপনি একটু যোগা, প্রাণায়াম, এক্সারসাইজ যেটাই আপনি করতে পারেন সেটা আপনি করবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আপনার জন্য প্রচন্ড প্রয়োজন রয়েছে, এগুলো একটু আপনি ট্রাই করুন। তারপর যদি আপনি মনে করেন যে না, আপনার সমস্যাটা একদমই সমাধান হয়নি, ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে দেখা করতে পারেন, কিন্তু তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। একদম, কারণ এরকম ভাবে কি বেঁচে থাকা যায়? এরকম ভাবে কি কিছু ভালো লাগে যে একটা ছোলা ভাজা পর্যন্ত আমি খেতে পাচ্ছি না, সাথে সাথে আমার শরীরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে, তাহলে মনের মতন খাবারগুলো খাবো কি করে? বলছি না যে সবসময় রসালো খাবার আপনি খান বা স্পাইসি খাবার আপনি খান, কিন্তু কিছু তো বাড়িতে নিজে বানিয়ে খেতে ইচ্ছে করে, মাঝে মধ্যে তো বাইরের থেকে এনেও খেতে ইচ্ছে করে। তো মনের শখকে পূরণ করুন, এবং সেটা অল্প করুন কিন্তু করুন। সেই ব্যবস্থা কিন্তু আপনার জন্য অবশ্যই করে দেবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কারণ ওই যে বলেছিলাম, প্রথম ফোন আর শেষ ফোন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হয় পেটের সমস্যা। পেটের সমস্যায় জর্জরিত আমরা, আর উৎসব সব থেকে বেশি, আমাদের খাওয়া দাওয়া সব থেকে বেশি, আমাদের খেতে ভালোবাসিও আমরা সব থেকে বেশি। তাই পেটকে ঠিক করতে হবে, খাওয়ার জায়গা কিন্তু অবশ্যই থাকবে। তার পাশাপাশি বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু নোট করতে হবে, 9830235527 বা 37, কারণ এই নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি আপনার শহরে এনবিপির যে চেম্বার রয়েছে সেখানে কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে। থাইরয়েডের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, চট করে ম্যাডামের থেকে আরেকটু শুনে নেবো। থাইরয়েড, যেটা এখন আমরা অনেককেই দেখে থাকি যে থাইরয়েডের সমস্যা রয়েছে, অনেক বাচ্চা বয়স থেকেই থাইরয়েডের সমস্যা রয়েছে, যার জন্য প্রত্যেকদিন সকালে উঠে একটা মেডিসিন খাচ্ছে। সেই মেডিসিনটা কিন্তু স্নেক ভেনাম থেকে তৈরি করা
করা হয়, সেটা এখন অনেকেই আমরা সেটা জানি, আর সেটা আমরা গুগল করলে আপনারা দেখতে পাবেন যে সেটা স্নেক ভেনাম থেকে তৈরি হচ্ছে। তো প্রত্যেকদিন সকালে উঠে আপনি যে ওই মেডিসিনটা খাচ্ছেন সেটা আপনার যেরকম থাইরয়েডটাকে কমাচ্ছে, তার সাথে কিন্তু আরো অন্যান্য সমস্যাও কিন্তু আপনার ইন্টারনালি আপনার কিন্তু তৈরি করতে পারে। তো তার জন্য ওই পার্টিকুলার মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি না হওয়াটাই বেটার। আয়ুর্বেদে তার অবশ্যই চিকিৎসা রয়েছে, থাইরয়েডের সমস্যার সমাধান রয়েছে। আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনার সুয়েলিং হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তখনই কিন্তু আপনার থাইরয়েডের মাত্রা আপনার শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে বা বেশি আপনার থাইরয়েড কিন্তু তখন রিলিজ করছে। তো সেই জায়গায় যদি আমরা সেই যে অর্গানটা আমাদের রয়েছে, যে গ্ল্যান্ড আমাদের রয়েছে, সেটাকে যদি আমরা নিজের জায়গায় সেই সাইজে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণ যে আপনার থাইরয়েড রিলিজ করছে সেটা কিন্তু আপনার হবে না। তো তার জন্য একটু বলবো যে যদি এরকম থাইরয়েডের কোনো সমস্যা থাকে, একদম ইনিশিয়াল স্টেজ থেকেই যদি আপনি সঠিক জায়গায় সঠিক চিকিৎসাটা করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে বেশি দিন এটা নিয়ে কষ্ট পেতে হবে না। কারণ অনেকেই ভাবে যে থাইরয়েড নর্মাল, অনেকেরই থাকে, কি আছে তাতে, শুধু তো সকালে একটা মেডিসিনই খাওয়ার ব্যাপার। কিন্তু এইটা কিন্তু পরবর্তী সময়ে আরো বেশি আপনার শরীরের মধ্যে আরো খারাপ এফেক্ট নিয়ে আসতে পারে। কারণ থাইরয়েড যদি থাকে, শুধুমাত্র হরমোনাল ইমব্যালেন্স নয়, আপনার শুধু চুলের সমস্যা নয়, স্কিনের নয়, আপনার হাড়েরও কিন্তু সমস্যা আসতে পারে। কারণ সেখানে আপনার বোন ডেনসিটি কমে যায়, আমাদের যে হাড়গুলো রয়েছে তার ঘনত্বটা কমে যায়, মানে হাড় আপনার ভঙ্গুর হয়ে যেতে পারে, একটু পড়ে গেলেই হয়তো আপনার ফ্র্যাকচার হয়ে যাবে বা আপনি হয়তো চোট পেয়ে যাবেন। তো এতগুলো সমস্যাকে নিয়ে থেকে তো কোনো লাভ নেই। তো তার জন্য একটু আপনার প্রপার ডায়াগনোসিসের প্রয়োজন রয়েছে, আর প্রপার ট্রিটমেন্টের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। তো যদি একদম প্রথমেই আপনার থাইরয়েড ধরা পড়ে, আমরা বলবো যে একটু আপনি চেষ্টা করুন যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট করতে, একটু এনবিপির সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনাকে বেশি দিন মেডিসিন তো খেতে হবেই না, এই সমস্যাটাও দ্বিতীয়বার ঘুরে আসবে না, আর কোনো ধরনের কোনো ব্যাড এফেক্ট আপনার শরীরের মধ্যে কিন্তু হবে না। একদম। প্রত্যেকদিন সকালে একটা করে থাইরয়েডের মেডিসিন খেতে তো আপনি চান বা খান তো আপনি নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকদিন সকালে একটা করে ফল খাওয়া উচিত, মানে প্রত্যেকদিন সারাদিনের মধ্যে বেশ কিছু ভেজিটেবলস খাওয়া উচিত। দেখুন, এগুলো হয়তো নিয়ম করে আপনার খাওয়া হয় না, কিন্তু নিয়ম করে থাইরয়েড, নিয়ম করে সুগার, নিয়ম করে প্রেশার মেডিসিনটা কিন্তু আপনি নিচ্ছেন। নিয়ম যখন করব তখন ভালো জিনিসের নিয়মটা করি না, মেডিসিন গুলোকে চেষ্টা করি না যদি দূরে সরিয়ে রাখা যায়। আর এই মেডিসিন যদি সত্যি আপনি দূরে সরিয়ে রাখতে চান, তবে কিন্তু আপনাকে একমাত্র হেল্প করতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। নিয়ম করে যেটা খেতে হবে সেটা ভালো জিনিস খেতে হবে, তো সেইটার অভ্যাসে আমরা থাকতে চাই, তাই যোগাযোগ করতে হবে এনবিপিতে। দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, যারা দুর্গাপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় থাকছেন ডক্টর বি শর্মা, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন মালদাতে ডক্টর এস ঘোষালকে, আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং আগরতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মুম্বাই এবং ব্যাঙ্গালোর আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে একেবারে পুজোর পর থেকে। আপনার পরিচিত মানুষদের এই সুখবরটা জানাতে কিন্তু একদম ভুলবেন না, কারণ দায়িত্ব কিন্তু আপনাদেরই দিয়ে দিলাম, তাই অবশ্যই মুম্বাই এবং ব্যাঙ্গালোরের জন্য কিন্তু বুকিং করা স্টার্ট করবেন পুজোর পর থেকে। তার পাশাপাশি বলে রাখবো যে কলকাতায় চেম্বার রয়েছে, হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, এবং আপনারা ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন শোভাবাজার, খিদিরপুরেও কিন্তু কলকাতার বন্ধুরা যোগাযোগ করতে পারছেন। এছাড়া আপনারা হাওড়ার বন্ধুরা শিবপুর বা বালচিগুড়ি বাজার বা বেলুর চেম্বারে যোগাযোগ করুন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। কলকাতা এবং হাওড়াতে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক কিন্তু সময় দিচ্ছেন শুধুমাত্র আপনার জন্য, তাই যোগাযোগ করার জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? নিরঞ্জন দাস বলছি, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। বলুন নিরঞ্জন বাবু, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে যে যখন আমি পা গুছিয়ে বসি তখন খিচুড়ির মধ্যে এসে যায়, পায়ের আঙ্গুলগুলো একটু উঁচু হয়ে যায়। সমস্যাটা আরেকবার একটু বলবেন। যখন পাটা গুছিয়ে বসি তখন আঙ্গুলগুলো খিচুড়ি এসে যায়। আচ্ছা, আর এটাই সমস্যা, কোমরে ব্যথা হয়।
বেশ, সমস্যাটা কতদিন ধরে রয়েছে আপনার? সমস্যাটা মোটামুটি 6 মাস হয়ে গেল। আচ্ছা, তো কোমরের কোনো এক্সরে করিয়েছেন আপনি? না, কোনো এক্সরে করিনি। বেশ, আপনার যেটা আপনি সমস্যা বললেন না, যে আপনি যখন বসতে যাচ্ছেন পা শুনুন। ভাঁজ করে, তখন আপনার পায়ের আঙুলগুলো আপনার মানে বাঁকা হয়ে যাচ্ছে, মানে টান ধরে যাচ্ছে। আপনার এই সম্পূর্ণ সমস্যা কিন্তু হচ্ছে আপনার কোমর থেকে। আপনার কোমরে যে আপনি বলছেন না যে আপনার কোমরে ব্যথা রয়েছে, কোমরে যে আপনার ব্যথা রয়েছে সেখানে আপনার হয়তো কোমরের হাড়গুলো ক্ষয় পাচ্ছে। কোমরের হাড়গুলো ক্ষয় পেয়ে যখন একটা আরেকটার উপর এসে আপনার চেপে যাবে বা বসে যাবে, তখন কিন্তু তার একদম পেছনেই যে নার্ভগুলো রয়েছে, যে শিরাগুলো রয়েছে, তার উপর একটা চাপ পড়বে। এবার শিরার উপর চাপ পড়লে সেটা আপনার পায়ের উপর মানে যে শিরাগুলো পায়ের দিকে নামছে, সেখানে আপনার ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, পায়ে আপনার টান ধরা, ভারী অনুভব হওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতে পারে। তো আপনার সম্পূর্ণ সমস্যাটা আপনার হচ্ছে আপনার কোমর থেকে। একটু আপনাকে বলবো যে যদি সম্ভব হয় কোমরের একটা আপনি এক্সরে করান। আর নেক্সট সানডে আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে। যদি আপনি মনে করেন যে না, আপনি একবার আমাদের সাথে এসে দেখা করতে চান, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। একটু আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিতে হবে যে কোথায় চেম্বার রয়েছে, কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। সম্পূর্ণটা জেনে যদি রিপোর্ট করা সম্ভব হয় কোমরের এক্সরে, সেটা একটু করিয়ে একবার আপনি এসে একটু দেখা করুন। তাহলে আপনার যে কোমরের ব্যথা সেটা তো আপনার সেরেই যাবে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যেটা আপনার নার্ভগুলো আপনার এফেক্টেড হয়েছে, নার্ভের সমস্যা যেটা আপনার রয়েছে, সেটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর থাইরয়েড নিয়ে আলোচনা করছিলাম। থাইরয়েড মানে আমাদের একটা আতঙ্ক কাজ করে, আমার কোন থাইরয়েডটা হলো, মানে আমি মোটা হয়ে যাব নাকি আমি রোগা হতে চলেছি। মানে থাইরয়েডের কারণে কি সত্যি এরকম মোটা রোগার একটা গল্প চলে? হ্যাঁ, দেখুন, অনেকেই বলে যে একটা শুকনো থাইরয়েড, ঠিক আছে, তো মানে আপনার সেই থাইরয়েড হলে আপনি হয়তো রোগা হয়ে যাচ্ছেন। তো অবশ্যই সেটা একটা, যদি আপনার থাইরয়েডের মাত্রা যদি আপনার শরীরে কম থাকে, হয়তো আপনি আস্তে আস্তে আপনার বডি ওয়েট আপনার লস হতে পারে সেখানে। যদি থাইরয়েডের মাত্রা আপনার শরীরে বেশি থাকে, সেখানে কিন্তু আপনার ওয়েট গেইন হতে পারে। হঠাৎ করে আপনি হয়তো খেয়াল করবেন যে আপনার মুখ ফোলা মনে হচ্ছে, বা হাত পা আপনার ফোলা মনে হচ্ছে, বা আপনার বডি ওয়েট খুব রেপিডলি আপনার বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার যদি থাইরয়েডের মাত্রা বেশি হয়, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। চট করে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন? বারাসাত থেকে রমেশ বাবু বলছি। হ্যাঁ, বলুন, কি প্রবলেম? প্রবলেম আমার হচ্ছে ম্যাডাম, চুলপড়ার সমস্যাটা এখন দেখা দিয়েছে। ইদানিং করে মানে পেটের সমস্যাও হচ্ছে, আর চুলও পড়ছে। বয়স কত আপনার? বয়স তেমন দেখি না, আপনি 30। ওকে। তো কোনো টেস্ট আপনি কিছু করিয়েছেন, কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন? প্রায় 4-5 মাস দেখতে পাচ্ছি চুলটা একটু উঠে আমার কমে গেছে চুলটা। আচ্ছা, দেখুন, আপনার চুল পড়ার কারণের অনেকগুলো কজ রয়েছে, আমি এর আগেও বলেছি। আপনার একটুখানি ভালো হবে যদি আপনি আপনার একটা লিভার ফাংশন টেস্ট করতে পারেন, একটা আপনার থাইরয়েড টেস্ট করান, আর একটা আপনার আইজি টেস্ট করান, যেটা একটা অ্যালার্জি টেস্ট। কারণ এইগুলোর মাত্রা যদি আপনার শরীরে বেশি থাকে, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে। এবার কি কম কি বেশি রয়েছে সেটা রিপোর্ট না করা অবধি বোঝা কিন্তু সম্ভব নয়। তো একটু রিপোর্টগুলো আপনি করুন। আর আপাতত আপনাকে বলবো যে আপনি বাইরে যখন বেরোচ্ছেন, চেষ্টা করুন আপনার চুল বা স্ক্যাল্পকে কোনো একটা কটনের কাপড় দিয়ে একটু র্যাপ আপ করে বের হওয়ার। কারণ আপনার বাইরের পলিউশন থেকেও কিন্তু আপনার হেয়ার ফলের সমস্যা আপনার আসতে পারে। চুলে অবশ্যই কোনো হেয়ার অয়েল ব্যবহার করুন, কিন্তু কোনো ধরনের যে স্মেল দেওয়া যেগুলো হয় সেগুলো নয়। কোনো মেডিকেটেড হেয়ার অয়েল আপনি ব্যবহার করুন, কাঠের চিরুনি আপনি ব্যবহার করুন। আশা করছি সেটা আপনার জন্য ফ্রুটফুল হবে। একদম। তবে থাইরয়েড নিয়ে যেটা শুনছিলাম, প্রত্যেকদিন সকালে উঠে একটা করে মেডিসিন আমাকে খেতে হচ্ছে। এনবিপিতে এলে পরিবর্তনটা কি হবে আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে? পরিবর্তন এটাই হবে যে আপনার থাইরয়েডটা সম্পূর্ণভাবে ঠিক হবে। সারা জীবন আপনাকে সকালে ঘুম থেকে উঠে হোক আর যে কোনো সময় হোক মেডিসিন আপনাকে খেতে হবে না। নির্দিষ্ট একটা টাইম বিং এর জন্য আপনার ট্রিটমেন্টটা চলবে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হবে। আমরা আগে রিপোর্ট করে দেখবো যে আপনার থাইরয়েড কত রয়েছে আর আমাদের এখানে ট্রিটমেন্টের পর কত রয়েছে, আর সেই থাইরয়েড দ্বিতীয়বার আপনার শরীরে ফিরে আসবে না। কিন্তু মেডিসিন বন্ধ হয়ে গেলে আপনার কিন্তু কিছু কিছু চেঞ্জেস আপনার বডির মধ্যে, এগুলোকে কিন্তু আপনাকে একটু অ্যাডাপ্ট করে নিতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে একটু চেঞ্জেস, একটু এক্সারসাইজ করা, বা একটু আপনার ড্রাই ফ্রুটস একটু খাওয়া, এগুলো কিন্তু আপনাকে একটু রেগুলার করতে হবে। প্রেগন্যান্সির কথা চিন্তা ভাবনা করছেন, কিন্তু রিপোর্টে এসেছে আপনার থাইরয়েড রয়েছে, তাহলে কি প্রেগন্যান্সিকে একটু ডিলে করে দেবে? অবশ্যই ম্যাডাম থেকে শুনবো। তবে দেখি কে আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি মন্দিরের এটা বলছি, দীপিকা দাস। বলুন, কি প্রবলেম? হ্যাঁ, আমার থাইরয়েডের সমস্যা। এই 4
5 বছর হচ্ছে থাইরয়েডে ধরা পড়েছে, আগে ছিল কি জানি না, 7 আচ্ছা। বছর শেষ করার পর থাইরয়েডে ধরা পড়েছে। মানে এই 1.5 বছরের বাচ্চা, কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমি এলাকাতে ওষুধ খাই, তারপর থাইরয়েডটা মোটামুটি কন্ট্রোলে রয়েছে, কিন্তু প্রচন্ড পরিমাণে রোগা হয়ে যাচ্ছি। রোগা হয়ে মানে যাচ্ছে। মানে এখন আমার বয়স হচ্ছে 27, বয়স হচ্ছে 37 এরকম। প্রচুর weight কম। আচ্ছা, 27 বয়স, 37 ওয়েট। বাহ, হ্যাঁ। বেশ। ম্যাডাম বলছেন, তুমি শোনো। দেখুন আপনার 5-6 বছর ধরে আপনি বললেন আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে, আপনি বলেন কন্ট্রোলের মধ্যে আছে। কন্ট্রোলের মধ্যে আছে আবার মানেটা কি? আপনার থাইরয়েড রয়েছে, আপনি মেডিসিন খাবেন, থাইরয়েড আপনার ঠিক হয়ে যাবে, মেডিসিন আপনার বন্ধ হয়ে যাবে। কন্ট্রোলের মধ্যে থাকার আবার কি মানে হলো? ওই কন্ট্রোলে রেখে কোনো লাভ হবে না, তাহলে ওজন আপনার কোনো দিনও আপনার বাড়বে না। একটু সেই আইডিয়াটাকে চেঞ্জ করুন। আর একদম ছোট শিশু রয়েছে আপনার যদিও, কিন্তু আপনাকে বলবো যে একটু আপনার রিসেন্ট থাইরয়েডের রিপোর্ট করে আর কি মেডিসিন খাচ্ছেন সেটা নিয়ে এসে একবার দেখা করুন। সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে না, আর থাইরয়েডের জন্য আপনি যে রোগা হয়ে যাচ্ছেন সেটাও আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। এবং এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যদি কোনো প্ল্যানিং থাকে প্রেগন্যান্সি, তবে যদি থাইরয়েড ধরা পড়ে একটু এনবিপি তে কিন্তু যোগাযোগ করবে। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী এপিসোডে আবারও আপনাদের জন্য এরকম কিছু সমস্যা নিয়ে আলোচনা করবো, আর হ্যাঁ, সমাধানটাও কিন্তু নিশ্চয়ই আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।